রাজ্যের নাম নিশ্চিন্তপুর। সেই রাজ্যের মহারাজ যত বিপদই আসুক না কেন, তাতে তার কিছুই আসে যায় না। কারণ মহারাজ বীরেন্দ্র ছিল খুব রাগী। একমাত্র মহারাজ বীরেন্দ্র ছাড়া সেই রাজ্যের কোনো মানুষ ও পশু পাখি নিশ্চিন্তপুর গ্রামে থেকেও যেন নিশ্চিন্তভাবে থাকতেই পারে না। আরে আরে ময়না, সেই ভোর ভোর থেকে তুই আমার আরামের ঘুমটা ভাঙিয়ে দিলি। তোকে এবার শায়েস্তা করছি। আজই তোকে এই রাজ্য ছাড়া করবো। দেখ কি হয়। ইস, বললেই হলো। আমি তোমার রাজ্য ছেড়ে যাবই না। ওই মিষ্টি মিষ্টি পাকা পাকা টসটসে আম আমি খেয়ে তবেই যাব, বুঝলে তো রাজা? মন্ত্রী, মন্ত্রী মশাই কোথায় গেলেন আপনি? তাড়াতাড়ি এদিকে আসুন। মহারাজ, ক্ষমা করবেন, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। এবারের মতো দয়া করে আমার গর্দান নেবেন না মহারাজ। তবে ক্ষমা করবেন, পাখি ফুল ছাড়া যে রাজ্যের সৌন্দর্য হারাবেন মহারাজ। পাখি ফুল ছাড়া যে প্রাকৃতিক সৌন্দর্য এ রাজ্যে আর থাকবে না মহারাজ। তবে কি হবে? মন্ত্রী, আমি তোমাকে যেটা বলছি সেটাই করো, না হলে তোমার গর্দান থাকবে না, বুঝলে কিনা? আমার কথার বাইরে তুমি যদি কাজ করতে চাও তবে তোমার গর্দানটাই উধাও হয়ে যাবে, বুঝলে কিনা? আমার বিরুদ্ধে তুমি কথা বলছো মন্ত্রী? মহারাজ বীরেন্দ্র বক বক করতেই থাকে। মহারাজ, রান্নাটা বেশ ভালো করে রসিয়ে রসিয়ে করেছি। কেমন হয়েছে মহারাজ? আর একটু নিন মহারাজ। ঘিয়ে ভাজা গরম গরম মুরগির আস্ত রোস্ট, দেখুন না, ভারী মজা খেতে মহারাজ। আরে না না রানী, তুমি তো অনেক ভালো রাঁধো। খেয়ে প্রাণ জুড়িয়ে গেল। তবে পেটে আর জায়গা নেই, বুঝলে? ভাবছি একটু মন্ত্রী মশাইকে নিয়ে আমাদের বাগানটা দেখতে বেরোবো। পাখির জন্য তো ফল খেতেই পারছি না। আহা, কত সুমিষ্ট খেতে, বুঝলে মন্ত্রী? মনটা বেশ ভালো লাগছে বাগানটা দেখে। তবে মনে হচ্ছে পাখিগুলো আবার এসে এই বাগানের ফল খেয়েছে। মন্ত্রী, জলদি কিছু করো, না হলে কিন্তু তোমার বরদান যাবে, বলে দিলাম। দেখ ময়না, দেখ, নচ্ছার নচ্ছার মহারাজ আবারও এসেছে তার বাগান দেখতে। মনে যেন হয় ঠুকে ঠুকে তার চোখ দুটো তুলে নি। আপনার আদেশ মেনে আমি ব্যবস্থা নিয়েছি মহারাজ। আর পাখি ফল খেতে পারবে না মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। এবার যদি পাখিরা ফল খায় তবে তোমার মুন্ডুটা থাকবে না মন্ত্রী। বারবার সতর্ক করেছি তোমায়। চল রে ময়না, আমরা এই রাজ্য ছেড়ে বহু দূরে চলে যাই। হ্যাঁ রে ময়না বোন, তাহলে আমরা কোথায় যাব? কি খাবো? আমাদের কি আর কোনো বাসস্থান থাকবে না রে? অনেকটা পথ পেরিয়ে এক জঙ্গলে বাস করত এক ঋষি মহাশয়। তিনি অনেক গভীর ধ্যানে নিমগ্ন ছিল। ঠিক সেই সময় ময়না এসে বলতে থাকে, দয়া করুন ঋষি মহাশয়, আপনি দয়া না করলে না খেতে পেয়ে যে মরবো। দয়া করে খেতে দিন। নিশ্চিন্তপুর রাজ্য যেন ধোঁয়াশায় ভরা কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। বীরেন্দ্র মহারাজ আমাদের উপর অত্যন্ত জুলুম করেছেন ঋষি মহাশয়। তিনি আমাদেরকে খেতে দেননি। রাজ্যের সকল গাছ কেটে দিয়েছেন। সুমিষ্ট ফল শুধু তিনি একাই খাবেন বলে আমরা না খেতে পেয়ে নিশ্চিন্তপুর রাজ্য ছেড়ে এই বনে চলে এসেছি ঋষি মহাশয়। এই নে ময়না, এই ফলটা খেয়ে নে, তাতে তোর পেটটা অনেকটা ভরে যাবে। ধন্যবাদ ঋষি মহাশয়, ধন্যবাদ। দয়া করে দেখবেন। আমাকে আজই যেতে হবে নিশ্চিন্তপুর রাজ্যে, না হলে যে এই প্রকৃতি রক্ষা করা সম্ভব হবে না। এই কথা শেষ করে ঋষি মহাশয় সেই দিন তার দ্রুত পথে সেই রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তিনি অনেক পথ পেরিয়ে সেই নিশ্চিন্তপুর রাজ্যে এসে পৌঁছায়। নিশ্চিন্তপুর রাজ্য যেন মূর্ছা গেছে, যেন তার প্রাণ হারিয়ে গেছে। কোনো পাখির কলতান নেই, কোনো ফুল নেই।
মহারাজ বীরেন্দ্র, আমি আপনার পিতার খুব কাছের একজন ঋষি ছিলাম। সেই সুবাদে আপনার কাছে আমি একটা আর্জি নিয়ে এসেছি মহারাজ। মহারাজ বীরেন্দ্র, আপনি যেটা করছেন সেটা একদম ভুল কাজ। এই রাজ্যের সৌন্দর্য রক্ষা করে পাখিরা। ঋষি মহাশয়, আমি আপনাকে সম্মান করি, তার মানে তো এই নয় যে আপনি যা আবোল তাবোল বলবেন সেগুলো আমাকে মেনে চলতে হবে। আমি আমি চাই আমার রাজ্যে কোনো পাখি না থাকুক। আমার পছন্দের বাগানের সুমিষ্ট ফল খেয়ে কেউ শেষ না করুক। শুধুমাত্র সেই ফল আমি খাবো, আমি। আমার রাজ্যের অন্য কেউ সেই সুমিষ্ট ফল খেতে পারবে না। চাইলে আমি আপনাকেও দিতে পারি, তবে তার মানে এই নয় যে আমি আপনার কথা রক্ষা করব। বুঝলেন ঋষি মহাশয়? আর দ্বিতীয়বার এই কথা আপনি বলবেন না। মূর্খ রাজা, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার এই সুমিষ্ট ফলই তোমার পতনের কারণ হবে। তোমার একমাত্র কন্যা হবে সেই সুমিষ্ট ফলের দ্বারা অভিশপ্ত। যেই না সে ওই ফল মুখে দেবে, তখনই সে এক বানরে পরিণত হবে। তবে এটা তখনই সম্ভব উত্তোলন করা যখন তোমার এই উদ্ধত মন তুমি ছাড়তে পারবে। তখনই সম্ভব যখন তুমি এক গরিব চাষির ঘরের ছেলের সঙ্গে তোমার একমাত্র রাজকন্যার বিবাহ সম্পন্ন করবে, তবুও 21তম জন্মদিনে। অনেক দিন পর রানী মালতীর ঘরে কোল আলো করে জন্ম নেয় এক ছোট্ট রাজকন্যা। মালতী মন থেকে অনেকটা বিষণ্ণই হয় যদি ঋষির কথা সত্যি হয়ে যায়। রাজকুমারী মণিমালার বয়স মাত্র 10 বছর। সে এখন অনেকটা বড় হয়েছে, তবুও সে অনেকটা শিশু। ফল খেতে বেশ ভালোবাসে। ইস, বললেই হলো ফল খাওয়া যাবে না। আজ আমি লুকিয়ে লুকিয়ে ওই বাগানের ওই সুমিষ্ট ফল খেয়ে তবেই ছাড়বো। পিতার কারণে আমি সেখানে যেতেই পারি না। কেন যে বাবু বারণ করে বুঝি না। রাজকুমারী মণিমালা চুপি চুপি তার কক্ষ থেকে সেই বাগানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সে চুপি চুপি সেই অভিশপ্ত বাগানে চলে আসে। যেই ফল খেলে সে বানরে পরিণত হবে সে সে কথা জানে না। তাই আহা, কি মজা! কত সুন্দর ফল! আজ তোমাকে খেয়েই ছাড়বো, বুঝেছো? পাকা টসটসে ফল। আহা, কত সুন্দর দেখতে! উম, 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 উম। যেই না রাজকুমারী ফল খেয়েছে, অমনি সে একটা বানরে পরিণত হয়ে গেছে। এ বাবা, এটা কি হয়ে গেল? আমি এই ফল খেতে একটা বানর হয়ে গেলাম। জলদি জলদি আমার কক্ষে যেতে হবে। কি হয়ে গেল? রাজকুমারী মণিমালা কক্ষে এসে ফ্যাচ ফ্যাচ করে কান্না করতে থাকে। অন্যদিকে মহারাজ বলতে থাকে, হায় হায়, আজ আমার এ কি করুণ পরিণতি! ঋষি মহাশয়ের কথা তবে ফলেই গেল। তিনি আমাকে যে অভিশাপ দিয়েছিল সেটা লেগেই গেল। রানী, কেন যে তুমি রাজকুমারীকে দেখে রাখলে না? আজ এই পরিণতি শুধুমাত্র আমার জন্য। আজ থেকে আমি আর কখনো আমার রাজ্য থেকে পাখিদেরকে তাড়াবো না, কখনোই না। আমার কন্যা, আমার কন্যা। রাজকুমারী মণিমালা সেই থেকে তার কক্ষে বসে শুধু চোখের জল ফেলতে থাকে। তার চোখের জল যেন ফুরিয়ে যায়। বেশ কিছু বছর পর সেই রাজ্যের এক গরিব কৃষকের পুত্র, নাম ছিল তার ভোলা। সে ছিল বড্ড পরিশ্রমী, কর্মঠ এবং খুব ভালো মনের একজন ছেলে। তার পিতা ছিল একজন অন্ধ। যাই, এই ফলগুলো তাড়াতাড়ি মহারাজকে দিয়ে আসি। নিশ্চয়ই রাজকুমারীর বড্ড খিদে পেয়েছে। না খেতে পেলে তো আবার লাফালাফি শুরু করে দেবে। ওই রে, আমার বাপ ভোলা, তুই এসেছিস? তোর অপেক্ষায় বসে আছি। বাবা, আমার কাজ এখনো শেষ হয়নি। মহারাজের
মহারাজের কাছে যেতে হবে, ফলগুলো দিয়ে আসতে হবে। নিশ্চয়ই রাজকুমারীর বড্ড খিদে পেয়েছে। ফল খেতে রাজকুমারী ভীষণ ভালোবাসে। ভোলা তার বাবার সঙ্গে কথা শেষ করে জলদি রাজপ্রাসাদের উদ্দেশ্যে ফলের বস্তা নিয়ে হাঁটা দেয়। ভোলা তার বৃদ্ধ অন্ধ পিতার সঙ্গে এই কুঠিরেই বসবাস করে এবং তার পিতার সযত্নে যত্ন করে রাখে। মহারাজ বীরেন্দ্র ও মন্ত্রীমশাই খোশ গল্পে আচ্ছন্ন। তাদের খোশ গল্প যেন শেষ হবার নাম নেই। এমন সময় দীর্ঘ পথ অতিক্রম করে ভোলা সেই রাজপ্রাসাদে এসে পৌঁছয়। নিন নিন মন্ত্রীমশাই, শিগগির শিগগির নিন। হয়তোবা রাজকুমারী মণিমালার বড্ড খিদে পেয়ে গেছে। ফল খেতে তো অনেক ভালোবাসি রাজকুমারী মণিমালা। নিয়ে যান মহারাজ। মন্ত্রীমশাই, ভোলাকে ভোলাকে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে দিও বকশিস হিসেবে। আমার রাজকুমারী অনেক ফল খেতে পছন্দ করে। না না মহারাজ, আমার বকশিস লাগবে না। আপনি চাইলে আমি এর থেকে অনেক বেশি ফল আপনাকে দিয়ে যেতে পারবো। আমার গাছের পাকা টসটসে রসালো ফল খেতে ভারী মজা। আমি পরিশ্রম করে খেতে ভালোবাসি মহারাজ। এই বলে ভোলা সেখান থেকে চলে যায় দ্রুত পায়ে তার বাড়ির উদ্দেশ্যে। মন্ত্রী মন্ত্রী আমি পেয়ে গেছি মন্ত্রী। তুমি শিগগির ওর পিতার কাছে যাওয়ার ব্যবস্থা করো। এই ভোলার সঙ্গেই আমি আমার কন্যা মণিমালার বিবাহ সম্পন্ন করব। তার 21তম জন্মদিন আগামীকাল। মহারাজ বীরেন্দ্র আর কালপক্ষ উপেক্ষা না করে তার একমাত্র কন্যা মণিমালার জন্য বিবাহের সম্বন্ধ নিয়ে ভোলার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেয় এবং সে সেখানে গিয়ে আমি অন্ধ মানুষ, কে এসেছেন? একটু দয়া করে বসুন। আপনি বিচলিত হবেন না মনোহর বাবু। আমি আমি মহারাজ বীরেন্দ্র। আমি আমার একমাত্র একমাত্র অভিশপ্ত কন্যা মণিমালার জন্য আপনার পুত্রের সাথে সম্বন্ধ নিয়ে এসেছি। দয়া করে আমাকে ফেরাবেন না। দয়া করে এই সম্বন্ধ আপনি মেনে নিন। তাতে করে আমার মণিমালা এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে পারে। আমার এই অভিশাপ একমাত্র আপনি খণ্ডন করতে পারবেন মনোহর বাবু। আমাকে আমাকে ফিরিয়ে দেবেন না দয়া করে। আমি আপনার কাছে হাত জোড় করছি মহারাজ। মহারাজ এভাবে বলবেন না। আমিও তো একজন পিতা। আমিও চাই রাজকুমারী মণিমালা তার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাক। মহারাজ, আপনি ব্যবস্থা করুন মহারাজ, আপনি ব্যবস্থা করুন। আমি রাজি মহারাজ, আমি রাজি। পরদিন ছিল রাজকুমারী মণিমালার 21তম জন্মদিন। সেদিন মহা সমারোহে তার বিবাহ সম্পন্ন হয়। যেই না তার বিবাহ সম্পন্ন হয় ঠিক তখনই অনেক সুন্দর রূপবতী এক কন্যার আগমন ঘটে। সেই হলো রাজকুমারী মণিমালা। তার অভিশাপ খণ্ডন হয়। মন্ত্রী মশাই, রাজকুমারী মণিমালাকে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে দিন। না পিতা, আমি আমি আপনার কোনো স্বর্ণমুদ্রা নিতে পারবো না। এতগুলো বছর পর আমি আমার জীবন সঙ্গী হিসেবে একজনকে পেয়েছি। সে যেভাবে রাখবে আমি ঠিক সেভাবেই থাকবো পিতা। আজ আমি ভীষণ নিশ্চিন্ত হলাম মন্ত্রী। এতদিনের এতদিনের এত মনের বোঝা আজ আমি ছেড়ে ফেলতে পেরেছি। আজ যে কি আনন্দ হচ্ছে আমার, তোমাকে কি বলবো মন্ত্রী, তোমাকে কি বলবো। মনোহর পুত্র ভোলা তার সেই কুঠিরে তার একমাত্র জীবন সঙ্গিনী সহধর্মিণীকে নিয়ে এসে পৌঁছয়। আমি জানি রাজকুমারী মণিমালা, আপনি অনেক ভালো জায়গায় থেকেছেন, ভালো খাবার খেয়েছেন। তবে বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালো রাখার চেষ্টা করব। একটু মানিয়ে নেবার চেষ্টা করবেন দয়া করে। আপনি দয়া করে এভাবে বলবেন না। আমি আপনাকে পেয়ে আমার জীবন ধন্য মনে করছি।
আমি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আপনি সত্যি অসাধারণ মনের একজন মানুষ। আমি আপনার সঙ্গে সারা জীবন এভাবেই কাটিয়ে দিতে চাই। ভোলা, আমি সত্যিই আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। এবার আমি সংসারটা করতে চাই।